রাহিম। করুণাময় আল্লাহর নামে স্মরণ করছি। ভাই সামনে ধরো। পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে আগত জাতীয় পার্টির সম্মানিত নেতা ও কর্মী বৃদ্ধ, এরশাদ শরীফ, সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের দিনটি নিঃসন্দেহে এরশাদ প্রেমী আমরা যারা আছি, আপনারা একটু কথা বলবেন না, দয়া করে একটু কথা বলবেন না, 5 মিনিট শেষ করে ফেলবো। এই জাহাঙ্গীর, ওখানে কথা বলতে শেষ করো, কথা বলবো না, একটু পরে শেষ হয়ে যাবে আমাদের প্রোগ্রাম। আজকে আমাদের জন্য একটি নিঃসন্দেহে শোকের দিন। পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ জাতির ক্রান্তি লগ্নে 1982 সালে দায়িত্ব গ্রহণ করেছিলেন। বাংলাদেশের একটি অত্যন্ত ক্রান্তিকাল ছিল, যারা মুরব্বিয়ান আছে তারা জানে, ইতিহাসে লিপিবদ্ধ। এরপর থেকে 1990 সাল পর্যন্ত এরশাদ সাহেব অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশের রাষ্ট্রকার্য পরিচালনা করেছিলেন। দুঃখের বিষয়, ওনার সেই 9 বছরের সময়কালে এদেশের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামায়াত ইসলাম বলেন, একটি দিনের জন্য এরশাদ সাহেবের সকল কার্যক্রমের সুষ্ঠুভাবে পরিচালনা করতে দেননি। ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি সেনানায়ক, উনি ক্যান্টনমেন্ট থেকে এসেছেন, সুতরাং উনি ভালো কাজ করলে কি যায় আসে যায়, খারাপ কাজ করলে কি আসে যায়, ওনাকে বিরক্ত করো, উনি যেন রাষ্ট্রকার্য সঠিকভাবে পালন করতে না পারে। এবং শেষ পর্যন্ত উনি 1990 সালে ক্ষমতা হস্তান্তর করেন। 2019 সালে আজকের এই দিনে 89 বছর বয়সে আমাদের প্রিয় নেতা হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব না ফেরার দেশে চলে যান। আজকে সেই দিন, সময়ের বিবর্তনে ইতিহাস বদলায়, ইতিহাসের পুনর্মূল্যায়ন হয়। আজকে আমরা এত বছর পরে সারা বাংলাদেশের মানুষ যখন আওয়ামী লীগের শাসন আমল, বিএনপির শাসন আমল এবং এরশাদ সাহেবের শাসন আমল যখন মূল্যায়ন করতে বসেছে, তখন মানুষের আজকের মনে, প্রাণে, বাতাসে একটি কথাই প্রতিধ্বনিত হয়, এরশাদ সাহেবের আমল ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বর্ণের আমল, স্বর্ণ আমল। এটা আজকের দূর মুখেরাও বলে, কারণ অনেক বাস্তবতা এরশাদ সাহেব দেখেছিলেন সেই দিন। তার দূরদর্শিতায় উনি দেখেছিলেন যে আগামী 30 বছর, 40 বছর, 50 বছর পরের বাংলাদেশ কি হতে পারে, কি চায় মানুষ, মানুষের জন্য কি দরকার। ঠিক উনি একটি একটি বিষয় বিবেচনায় এনে
উনি যে যুগান্তকারী সিদ্ধান্তগুলো নিয়েছেন, উনি যদি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারত, তাহলে বাংলাদেশ হইতো পৃথিবীর ইতিহাসে একটি সোনার দেশ। মানুষের আর আজকে এই অধিকার বঞ্চনা, এই দুঃশাসন, এগুলো আর দেখতে পাবো। আপনারা জানেন বিএনপির শাসন আমল আমরা দেখেছি, আওয়ামী লীগের সেই দীর্ঘদিনের শাসন আমরা দেখেছি, 24-এর আন্দোলনের পরে 18 মাসের আরেকটা সরকার আমরা দেখেছি। যে বাংলাদেশের যত রকমের দুর্নীতি আছে, সর্বকালের সর্বশেষ দুর্নীতি অরাজকতা দেখে গেছে 18 মাসের সরকার, এবং পুরা জাতিকে, অর্থাৎ জাতির 2-3টা আপনার ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিয়ে গেছে। স্কুল থেকে বের করে দিছে, ইউনিভার্সিটি থেকে বের করে দিছে, রাস্তায় নামিয়ে দিছে, এবং কিভাবে দুর্নীতি করা যায়, কিভাবে নৈরাজ্য করা যায়, কিভাবে মব করা যায়, এগুলো শিখেছে। আজকে মানুষ বুঝতে চেষ্টা করছে যে এরশাদ সাহেবের শাসনামল ভালো ছিল। কেন ভালো ছিল? আপনারা জানেন, এরশাদ সাহেবকে নিয়ে আমাদের দুর্ভাগ্যটা হলো, এরশাদ সাহেবকে নিয়ে আমরা পরিচালনা করি না, মানুষ জানে না। আজ থেকে 30 বছর আগে যে জেনারেশন, তারা হয়তো জানে, বর্তমান প্রজন্ম জানে না এরশাদ সাহেব কি করেছেন, কি করতে চেয়েছিলেন। এই জিনিসগুলো আমি দুই-একটি বিষয় আমি আপনাদের সাথে একটু তুলে ধরবো, খুব একটা লম্বা সময় নেব না। সবার আগে বাংলাদেশের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা কিভাবে উন্নয়ন করা যায়, কি করা উচিত, ভবিষ্যৎ কি, এটা উনি সর্বাধিক চিন্তা করেছিলেন যে যোগাযোগ ব্যবস্থা কিভাবে উন্নয়ন করা যায়। অর্থাৎ গ্রামে গঞ্জের সাথে ঢাকার শহরের সাথে গ্রামের যোগাযোগ ব্যবস্থা, এটাকে যদি উন্নয়ন না করা যায়, তাহলে দেশের উন্নয়ন প্রগতি হবে না। যে কারণে প্রথমেই বলেছেন যে 68,000 গ্রাম যদি বাঁচে, তাহলে সারা বাংলাদেশ বাঁচবে। এর থেকে আর যুগ উপযোগী কোনো বক্তব্য হতে পারে না। বাংলাদেশের যত নেতৃবৃন্দ আছে, যারা বড় বড় কোর্ট আর কোর্ট বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছেন, 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এই রকমের একটা যুগ উপযোগী কথা কেউ বলতে পারে। আমরা সাক্ষী, আজকে আমরা মাওয়া ব্রিজ দিয়ে 2.5-4 ঘন্টার বরিশালে আমরা চলে আসি। দক্ষিণাঞ্চলের যেই প্রান্তে যাই না কেন, আমরা 5-6 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতে পারি। এখন অনেকে বলবেন যে এটা তো শেখ হাসিনা পদ্মা ব্রিজ করে দিয়েছে, তার কারণে এটা হয়েছে। আপনারা তো জানেন যে আমরা ঢাকায় যাতায়াত করতাম আরিচা হয়ে আগে, মাওয়ার রাস্তা তো ছিল না। এই মাওয়ার রাস্তা বাস্তবায়ন করেছে, পরিকল্পনা করেছেন হোসেন মোহাম্মদের শাহ। আমি নিজে সাক্ষী, আমি ওই রাস্তা যখন মাটি ফেলে, ওই রাস্তা যখন কাজ চলে, 7-8টা ফেরি যখন একের পর এক ওখানে পার হতে হতো, ওই সময়টা পুরো সময়টাই ছিল হোসেন মোহাম্মদের শাহ সবাই। এবং ওনার পরিকল্পনার ভিতরে তখন ছিল যে এই দেশে এই পদ্মা ব্রিজ এবং আরো যতগুলো ফেরি আছে, এগুলো ব্রিজ না হলে এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের যোগাযোগ দ্রুত করা যাবে না। আর যত দ্রুত যোগাযোগ ব্যবস্থা হবে, তত মানুষের উন্নয়ন হবে। এটা ওনার মাথার ভিতরে ছিল। তার মানে আজকে যে পদ্মা ব্রিজ দেখি আমরা, এটা এরশাদ সাহেবের পরিকল্পনা। যমুনা ব্রিজ আমরা জানি এরশাদ সাহেবের পরিকল্পনা। এগুলো এরশাদ সাহেব যে যুগান্তকারী, উনি এই কাজগুলো যে ওনার মাথার ভিতরে, মস্তিষ্কের ভিতরে ছিল, এইটাই হলো সবচেয়ে বড় কথা। এমন একজন দূরদর্শী নেতা এরশাদ সাহেব। আপনি যদি পরবর্তী জায়গায় আমরা আসি, যোগাযোগ ব্যবস্থার পরে যদি আমরা বলি সড়ক যোগাযোগ ব্যবস্থা, এবং আপনি দেখেন এরশাদ সাহেব চিন্তা করেছে যে গ্রামগঞ্জের মানুষ তাদের যে বিচার কার্য, তাদের যে বিভিন্ন ডেইলি যে সালিশ ব্যবস্থা, সরকারের কাছে প্রতিকার চাইতে হইলে তাদেরকে আসতে হয় কোথায়?
জেলা সদরে। জেলা সদরে আশাবাড়ি গ্রাম থেকে একটা মানুষ জেলা সদরে আসতে তাদের 4-5 ঘন্টা সময় লাগে। তাই উনি চিন্তা করেছিলেন যে প্রত্যেকটা থানাকে উনি যদি উপজেলা হিসেবে ঘোষণা করেন এবং সেই উপজেলায় যদি প্রয়োগ কাছারি এবং সকল প্রশাসনিক দপ্তর যদি ওখানে নিয়ে যাওয়া যায়, তাহলে গ্রামের মানুষ আর বরিশাল শহর বলেন, ভোলা শহরে বলেন, ঢাকা শহর বলেন, চট্টগ্রাম শহরে তাদেরকে আর যেতে হবে না। তাদের অর্থের সাশ্রয় হবে, সময়ের সাশ্রয় হবে এবং আইনের সঠিক ব্যবহার। এই চিন্তা আপনি চিন্তা করেন, একটা রাজনৈতিক নেতা মস্তিষ্ক কত উর্বর হলে এই এতটুকু চিন্তা করতে পারে। আপনারা চিন্তা করে নিজেরা এখন আমরা চিন্তা করে দেখি যে এই থেকে আমাদের মস্তিষ্কের থেকে যে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করতে হবে, এটা ওনার মস্তিষ্কের থেকে বের হয়েছে। তারপর উনি চিন্তা করেছেন যে মহকুমা করলেন, জেলা বাড়ালেন, মানে কি প্রশাসনকে যত মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, এটা অনেকগুলো নতুন থানা করলেন যে মানুষকে কাছে নিয়ে যাওয়ার জন্য। পরবর্তীতে উনি চিন্তা করলেন যে হাইকোর্ট একটা, এই একটা কোর্টে সারা বাংলাদেশের মানুষ মামলার জন্য তাদেরকে যেতে হয়, সময়, অর্থ এবং অন্যান্য সুবিধা থেকে মানুষ বঞ্চিত হয়। উনি চেষ্টা করলেন হাইকোর্টের বেঞ্চ বিভিন্ন 8টা বিভাগীয় শহরে নিয়ে যাওয়ার জন্য। আপনি চিন্তা করতে পারেন যে কত রকমের উর্বর মস্তিষ্ক হলে এটা হয়। উনি চিন্তা করেছিলেন যে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করবেন, ডিসেন্ট্রালাইজেশন, মানে ঢাকা কেন্দ্রিক সবকিছু না থেকে সেটাকে সারা বাংলাদেশের বিভাগগুলোতে ছড়িয়ে দিবেন। তাহলে কি হবে, আমাদের প্রত্যেকদিন টাকা দৌড়ানো লাগবে না। এই জিনিসগুলো ওনার মস্তিষ্কের ভিতরে ছিল। দেখেন, প্রাদেশিক পরিষদ, প্রাদেশিক পরিষদ কি আপনারা দেখেন, আমরা অনেকে জানিও না, এখন অনেক শিক্ষিত মানুষ বুঝতে পারতেছে না যে প্রাদেশিক পরিষদ হলে কি হতো। আবার সেই ক্ষমতা ভাগ হয়ে বিভিন্ন প্রদেশ, যদি 4টা-5টা বা 6টা প্রদেশ হইতো বা 8টা প্রদেশ হইতো, তাহলে ওই জায়গার মানে যারা নির্বাচিত সাংসদ থাকতেন তারাই ওই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারতেন, আপনার কেন্দ্রের দিকে তাকিয়ে থাকতে হতো। এই চিন্তা একটা উর্বর মস্তিষ্কের মানুষ ছাড়া বলতে পারে না। আপনি দেখেন, উনি স্টুডেন্ট পলিটিক্স নিয়ে ওনার কত দূরদর্শী চিন্তা ভাবনা ছিল যে ছাত্ররা শুধু ছাত্র রাজনীতির ভিতরে, পড়ালেখার ভিতরেই তারা সীমাবদ্ধ থাকবে, তারা রাষ্ট্রীয় রাজনীতির লেজুর ভিত্তি করবে না। তাতে করে কি হইতো, আজকে ছাত্রলীগের জন্ম হইতো না, ছাত্র দল হইতো না, ছাত্র সমাজ হইতো না, সবাই থাকতো একটা সমাজ, ছাত্র সমাজ, একটা মাত্র ছাত্র সমাজ থাকতো। দেশের যে কোনো আন্দোলনে রাজনীতিবিদদের লেজুর ভিত্তিক করলে যেটা হয়, ধরেন আওয়ামী লীগের অপকর্মের কথা ছাত্রলীগ কি স্বীকার করবে? বিএনপির ভুলের কথা ছাত্র দল কি স্বীকার করবে? করবে না, কারণ তাদের লেজুর ভিত্তিক সংগঠন। আর যদি এই সংগঠনগুলো কোন দলের লেজুর ভিত্তিক সংগঠন না হইত, যদি শুধুমাত্র ছাত্রদের ব্যানারে সারা বাংলাদেশে একটি মাত্র ছাত্র সমাজ থাকতো, যারা ছাত্রদের রিপ্রেজেন্টেটিভ থাকতো, তাহলে এই দেশে এত গণঅভ্যুত্থানের বা এত মারামারির দরকার হইতো না। কোন সরকার ছাত্রদের মতামতকে উপেক্ষা করতে পারতো না। ছাত্ররা তখন রাষ্ট্রীয় প্রয়োজনে একতাবদ্ধ হয়ে তারা একটা আন্দোলন করতে পারতো। তাহলে ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র সমাজ ওই দেশে ইউনিভার্সিটিতে মারামারি করা লাগতো না, তখন তো দল একটাই থাকতো। এইটা ছিল এরশাদ সাহেবের চিন্তা। এরশাদ সাহেব, আজকে আমরা যারা আমরা উপলব্ধি করি কি করি না, আজকে যে ঔষধ খাই আমরা, সবচেয়ে যুগান্তকারী একটা সিদ্ধান্ত ছিল তার ঔষধ নীতি। আজকে আপনারা ঔষধ দিয়ে বাঁচতে পারতেন না। একটা প্যারাসিটামলের দাম কত, একটা অ্যান্টিবায়োটিকের দাম কত,
একটা দামি ঔষধের দাম কত, সব আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে। এটা কেন? এটা এরশাদ সাহেবের স্বাস্থ্যনীতি, ঔষধ নীতি। এরশাদ সাহেব যদি না করতেন, আমাদের পরনির্ভরশীলতা, ঔষধ ইম্পোর্ট করতে যে অর্থ আমাদের ব্যয় করতে হইতো, আমরা ঔষধ কিনা খেতে পারতাম না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে বাংলাদেশে প্রায় 250 থেকে 300 ফার্মাসিউটিক্যালস কোম্পানি, তারা আজকে ঔষধ এক্সপোর্ট করে বিদেশে। আর আগে তো আমরা সব ঔষধ, বিভিন্ন ঔষধের যে ফার্মেসি, ঔষধ ব্রোকার, তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। ওই সময় কি করতো? ঔষধ ইম্পোর্ট করতো, স্টক করতো, তারপরে মার্কেটে ক্রাইসিস দেখাইতো, তারা বিক্রি করতো, কোটি কোটি টাকা কামাইতো। সেইটা এরশাদ সাহেব আমাদের জন্য করে দিয়ে গেছে। মানুষকে বুঝতে হবে, আমরা অনেকে জানি না। এরশাদ সাহেব উপলব্ধি করলো যে 90%, আবার ওইটাই যে স্বাস্থ্যনীতি, ঔষধ নীতির কথা বললাম, যে ডাক্তাররা কিন্তু এরশাদ সাহেবের বিপক্ষে গিয়ে দাঁড়াইলো। কেন দাঁড়াইলো? যে তাদের ব্যক্তিগত স্বার্থের বিরুদ্ধে এরশাদ সাহেব মানে সিদ্ধান্ত দিলেন, এবং এরশাদ সাহেব ফি বেঁধে দিল যে 200 টাকাটা দিন, 200 টাকা, যাই হোক 100, 200 টাকার উপরে কোনো ডাক্তার ফি দিতে পারবে না। তখন ডাক্তাররা তার বিপক্ষে চলে গেল। অর্থাৎ প্রত্যেকটা ভালো কাজ, একটা ভালো কাজ এরশাদ সাহেবকে করতে দেয় না এই দুইটি দল। তাকে সবসময় একটা চাপের ভিতরে রেখেছে এবং তাকে একটা স্বৈরাচারের তকমা দিয়েছে। আজকে সময় এসেছে, মানুষ বুঝতে পেরেছে স্বৈরাচার কাকে বলে, কারা স্বৈরাচার, এই দেশকে কারা চুষে খেয়েছে, এই দেশের পক্ষে কারা কাজ করছে। আজকে মানুষের এত বছরের ব্যবধানে আজকে মানুষ কিন্তু বোঝার চেষ্টা করছে, বুঝতেছে। আজকে দেখেন, এরশাদ সাহেব চিন্তা হলো যে 90% মানুষ মুসলমান। এই দেশের মানুষের যে মুসলিম সেন্টিমেন্টকে উনি প্রাধান্য দিয়ে এই দেশটাকে, ইসলাম ধর্মকে উনি রাষ্ট্রীয় ধর্ম হিসাবে উনি ঘোষণা দিলেন। এরশাদ সাহেব চিন্তা করলেন যে রবিবার দিন ছুটির দিন, শুক্রবার দিন জুমার দিন, একটা মানুষ শুক্রবার দিন যদি বাসায় থাকে, সুন্দর মতো গোসল টোসল করে আস্তে ধীরে নামাজে যেতে পারে। কিন্তু রবিবার দিন যারা কর্মজীবী মানুষ, অফিসে যায়, স্কুলে কলেজে যায়, তারা নামাজে তাদের ব্যাঘাত হবে। তাই তারা কি করলো? এরশাদ সাহেব কি করলেন? এরশাদ সাহেব শুক্রবার দিনকে ছুটির দিন ঘোষণা করলেন। কত রকমের সে তার দূরদর্শী চিন্তা ভাবনা। উনি কি করলেন? যাকাত ফান্ড করলেন। উনি কি করলেন? উনি ভিন্ন ধর্মের মানুষ যারা আছে তাদেরকে কিন্তু বঞ্চিত করে না। হিন্দু ধর্মের প্রধান গুরু শ্রীকৃষ্ণের জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করেছে। উনি মন্দির, মসজিদ, প্যাগোডা, চার্চ সব জায়গায় বিদ্যুতের বিল মাফ করে দিয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো কেউ চিন্তা করছে কিনা এই দেশে এবং করে কিনা আমার সন্দেহ হয়। এইভাবে একটার পর একটা জনগণের স্বার্থে, ধর্মের স্বার্থে, ইসলামের স্বার্থে, মানুষের কল্যাণে উনি একের পর এক উনি ওনার যে কর্মকাণ্ডগুলো উনি চালিয়ে গেছেন। আপনার দেখেন, আপনার কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এগুলো কিন্তু ওনার আমলে স্বীকৃতি লাভ করে। এগুলো মানুষ জানে না। বলতে হবে, আজকে যে মাদ্রাসার ছেলেরা এত লাফায়, স্বৈরাচার বলে, আজকে জুলাই চেতনা বলে, তাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে, জানতে হবে যে এই দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, ধর্মের কল্যাণে কি কাজ কে করে গেছে। আপনি দেখেন, কওমি আলিয়া মাদ্রাসার স্বীকৃতি, সরকারি জাকাত বোর্ড গঠন, ইসলামিক ফাউন্ডেশনের সম্প্রসারণ এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীতে প্রথমবারের মতো সরকারি ছুটি ঘোষণা করেন।
দেখেন সনাতন ধর্মের যারা আছে তাদের জন্য আপনার হিন্দু ধর্মের কল্যাণ ট্রাস্ট পর্যন্ত আমাদের সঞ্চয় করে। আপনার আমরা বলি 71 মুক্তিযোদ্ধা, 1971 রণাঙ্গনে যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদেরকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছেন আমাদের প্রয়াত নেতা পল্লীবুদ্ধ হোসেন মোহাম্মদের শাহ। আপনি দেখেন শহীদ পরিবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য পুনর্বাসনের জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, এই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বিরাট সংগঠন এটা এরশাদ সাহেব করেছে। আপনার আচ্ছা, এই যে আগে একটা সময় একটা সংস্কৃতি ছিল যে মেয়েদের গায়ে সিট মারত, এইটা মৃত্যুদণ্ড যে আইন, এটার প্রতিরোধ আইন, এটা এরশাদ সাহেব করেছে। এরশাদ সাহেব স্পোর্টসের জন্য বিকেএসপি, আপনারা যে আজকে সারা বাংলাদেশে যে বিভিন্ন জেলায় জেলায় যে স্পোর্টস একাডেমি করেছে, এরশাদ সাহেব করেছে। এরশাদ সাহেবের পদচারণা নাই এমন কোন জায়গা বাংলাদেশে নাই। এইটা আর কারণ ওনার একটাই দোষ, উনি আর্মিতে চাকরি করছেন। জিয়াউর রহমান যে আর্মিতে চাকরি করছেন এর কোনো দোষ নাই, দোষ হলো ওনার যে উনি আর্মিতে চাকরি করছেন, এই কারণে ওনাকে স্বৈরাচার হইতে হয়েছে। আজকে মানুষ বুঝতে পারছে কারা আসল স্বৈরাচার, কারা দেশের কল্যাণে কাজ করছে, কারা দেশের কল্যাণে কাজ করে না। আপনার জাতিসংঘে যে বাংলাদেশের সৈনিকদের পাঠানো শুরু করেছেন হোসেন মোহাম্মদের শাহ, আজকে এই সৈনিকরা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করতে পারতেছে এই সৈনিকরা জাতিসংঘে দেওয়ার ফলে। যাই হোক, আপনাদের আর ধৈর্য ধরে করবো না, দীর্ঘ নামাজের সময় হয়ে গেছে। আপনারা সবাই জানেন, তারপরও আমরা একটা জিনিস কি, আমাদের এইগুলো নিয়ে আলোচনা হয় না, কিছু আলোচনা হওয়া উচিত, আমাদের জানা উচিত এরশাদ সাহেব কি করেছে। তাই আজকে হোসেন পল্লীবুদ্ধ হোসেন মোহাম্মদ এরশাদের এই মৃত্যুবার্ষিকীতে আমরা তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা এবং দোয়া করছি। আল্লাহ তাআলা যেন তার সকল ভালো কর্মের জন্য তাকে জান্নাতের পবিত্র উচ্চতম স্থানে দান করে। আমরা পাশাপাশি আমি একটা জিনিস জানি, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব তার কর্মীদের একটা কথা বলে গিয়েছিলেন যে আমি যদি মারা যাই, আমি তো মারা যাবো, আমার মারা যাওয়ার পরে তোমরা আমার মৃত্যুবার্ষিকীতে আমার জন্য দোয়া করবা, সমাবেশ করবা, আমার এবং দলের কার্যক্রম তোমরা বলিষ্ঠভাবে এগিয়ে দেবা। তাই আজকে আপনাদের সকলের কাছে অনুরোধ, আমরা হোসেন পল্লীবুদ্ধ হোসেন মোহাম্মদ এরশাদের সৃষ্ট জাতীয় পার্টি বর্তমান যিনি চেয়ারম্যান, তার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে আমরা আস্থার সাথে জাতীয় পার্টিকে সামনের দিকে এগিয়ে নেব। এই আজকের এই শোকের দিনে আমরা দৃঢ়ভাবে সেই প্রত্যয় ব্যক্ত করছি এবং গোলাম মোহাম্মদ কাদেরের দীর্ঘ কামনা করছি, ওনার পরিবার সহ সকলের দীর্ঘ কামনা করছি, জাতীয় পার্টির পরিবারের সকল সদস্যদের দীর্ঘ কামনা করছি এবং আজকে বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা, এখান থেকে আমরা মুক্তি কামনা করছি। আজকে আরেকটা কারণে এটা বলে আমি শেষ করবো, বিশেষ কারণে তার কথা বারবার মনে হয়, আমি গতকালকে একটি টক শোতে বলেছি যে বন্যা দেখলে এরশাদ সাহেবের কথা মনে হয়। 1988 সালে উনি যেভাবে বন্যাকে মোকাবেলা করেছে, বাংলাদেশ কেন সারা পৃথিবীর মানুষ দেখেছে, কোমর সমান বুক সমান পানির মধ্যে নেমে উনি মানুষের কাছে গিয়েছে, কিভাবে বন্যাকে মোকাবেলা করেছে। আজকে আমরা কি দেখছি? আমরা দেখছি বন্যার মধ্যে গাছ লাগাই, আমরা দেখছি বন্যার মধ্যে কর্মী সমাবেশ করি, কিন্তু আমরা এরশাদ সাহেবকে মানে আজকে আমরা অনুভব করছি যে ওনার মতো একজন রাষ্ট্রনায়ক এদেশে কতটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ছিল।
আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার জন্য এবং আজকে এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই আমার বক্তব্যের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হবে এবং আপনাদের জন্য সামান্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে, এটা আপনারা নিয়ে যাবেন। বিশেষ করে মা বোন যারা আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, কষ্ট করে আপনারা আমাদের আজকের ভালো